আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেল্পেনস্টাইন। সো এখন একটা সিজন চলতেছে যেটা হলো এসএসসি বা এইচএসসি পরীক্ষা সিজন। সো এই সময়টাতে যে কোনো বোর্ড পরীক্ষার আগে একটা অনেক বড় সিচুয়েশন ক্রিয়েট হয়, যে এই টাইমটাতে আমরা হলো টেস্ট পেপার সলভ করি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে লাইক এ বস টেস্ট পেপার সলভ করবা। তুমি টেস্ট পেপার সলভ করার সবচেয়ে বেস্ট ওয়েটা কি, এখানে আমরা 4টা স্টেপ ব্যাখ্যা করবো টেস্ট পেপার সলভ করার, ঠিক আছে? সো আমরা প্রথমে স্টার্ট করি। এবার স্টার্ট করার আগে একটা কোশ্চেন তোমার মনে জাগতেই পারে যে ভাইয়া কেন টেস্ট পেপার সলভ করব। লাইক একদল দেখবা যে শুধুমাত্র বইয়ের পড়াশোনাই করতেছে, তাদের টেস্ট পেপার সলভের প্রতি অত বেশি আগ্রহী নাই। তো শুধু বই পড়ে কি ভালো করা যায় কিনা, বা টেস্ট পেপার সলভটা কেন করা উচিত সেটা নিয়ে কথা বলি। সো ইন শর্ট যদি বলি, তুমি স্কুলের এসএসসি পরীক্ষা বলো বা কলেজের এইচএসসি পরীক্ষা বলো, বা কলেজের তুমি ইয়ার ফাইনাল বা টার্ম ফাইনাল যে এক্সামগুলো দাও, কলেজের যে কোনো একাডেমিক এক্সাম, বা তুমি স্কুলের যে কোনো বার্ষিক বা অর্ধবার্ষিক যে কোনো এক্সামের কথা বলো, যে কোনো একাডেমিক এক্সামে তুমি যদি কমন পাইতে চাও, দ্যাটস দ্য থিং, যে কমন পাইতে যদি তুমি চাও, তাহলে তোমাকে টেস্ট পেপার মেডিজি সলভ করতে হবে। সেই সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে সৃজনশীল প্রশ্ন তারা হুবহু বইয়ের যেই ধরো একটা ম্যাথ বা একটা থিওরিটিক্যাল কোশ্চেন হুবহু কিন্তু তারা তুলে দেয় না, তারা একটু চেঞ্জ করে সৃজনশীল প্রশ্ন আকারে দেয়। সো সেই সৃজনশীল প্রশ্নটাকে আইডেন্টিফাই করার জন্য যে এটা কোন প্রশ্নটা আসছে, এদিকে মাইটোকন্ড্রিয়ার গঠন চাইলো, যেমন কোশ্চেনটা এরকম করে দিতে পারে যে কোষের শক্তিঘর কি সেটার গঠন লেখো। এখন তুমি যদি এইটুক ধরতে না পারো, তাহলে কিন্তু তোমার টেস্ট পেপার সলভ করার কোনো যৌক্তিকতা নাই। এবং সেই সাথে তুমি ধরো স্কুলের পরীক্ষায় তুমি আইডেন্টিফাই করতে পারলাম, তুমি অন্য একটা অঙ্গাণুর গঠন লিখে দিয়ে আসলাম। সো ইম্পর্টেন্সটা এরকম যে তোমাকে সেটা অনেক বেশি কমন দেবে, এবং এই কমনের স্কেলটা যে টেস্ট পেপার সলভ করে নাই সে কখনোই বুঝতে পারবে না যে টেস্ট পেপার কী স্কেলে তোমাকে কমনটা দিতে পারে। অ্যান্ড এই স্কেলটা অ্যারাউন্ড 75 to 90%। আমাদের কিউএনএ পাবলিকেশনের সব বই এটার উপর ভিত্তি করেই লেখা, এই জন্য আমরা এত কনফিডেন্ট, কারণ টিচাররা এমনি স্কুল কলেজের এক্সামে হুবহু টেস্ট পেপার থেকে তুলে দেয়, আর বোর্ড পরীক্ষায় এগুলার টাইপের কোশ্চেন হয়, তো তারা একই টাইপের বা একই ধরনের কোশ্চেন তারা রিপিট করে। এবং মনে রাখবা যে তোমার এসএসসি বা এইচএসসি লাইফে তোমাকে কিন্তু একটা চ্যাপ্টারে ধরো তোমার 20টা টপিক আছে, 20টা টপিকের মধ্যে 20টা থেকে কোশ্চেন আসবে না, কোশ্চেন সর্বোচ্চ হয়তো বা 10টা টপিক থেকে আসবে। অ্যান্ড তোমাকে এই 10টা টপিকের থিওরি খুব ভালো মতো পড়তে হবে। তুমি চাইলেও 20টা খুব ভালো মতো পড়ে মনে রাখতে পারবে না, তুমি হালকা করে মনে রাখো 20টা, বাট ওই 10টা টপিক তোমাকে এনশিওর করতে হবে যে এই 10টা টপিক থেকে আমার যা দেওয়া হোক না কেন আমি যাতে পারি। ওকে, সো ইম্পর্টেন্সটা আমরা একটু কথাবার্তা বললাম। এইবার চলে আসি আমরা আমাদের 4 স্টেপ প্রসেসের দিকে, যে আমরা কি কি 4টা স্টেপে যাব। 4 স্টেপ প্রসেস। সো স্টেপ নাম্বার 1 সেটা হলো যে রিড অবলিক গ্যাপ ফিলিং এসি। মানে তোমাকে প্রথমে একটা চ্যাপ্টারের টেস্ট পেপার সলভ করতে গেলে তুমি যদি হঠাৎ করে আজকে বাজারে যায় একটা টেস্ট পেপার কিনে ফেলো, অ্যান্ড তুমি যদি সেটা সলভ করতে যাও, তুমি অনেক জায়গায় জায়গায় আটকে যাবা। তুমি চ্যাপ্টার ওয়াইজ সলভ করো, সাল ওয়াইজ সলভ করো, তুমি আটকে যাবা। সো এই জন্য যেটা আমি সাজেস্ট করি, যে তুমি ধরো একটা চ্যাপ্টার সলভ করবা আজকে, সেটার বেসিক ধরো সূত্র বা একটু হালকা রিডিং দিলা, অথবা অনলাইনে এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন বা এসএসসি একাডেমিক টু অ্যাডমিশন থেকে একাডেমিক ক্লাসগুলো করলা, যা করলা করো, তুমি জাস্ট এই রিডিংটা দিয়ে বা তোমার একাডেমিকের যে গ্যাপগুলো আছে, যে এটা থিওরি ভুলে গেছি, এটা সূত্রগুলো ভুলে গেছি, ম্যাথগুলো কীভাবে করে ভুলে গেছি, এই জিনিসের গ্যাপটা তোমাকে আগে ফিল আপ করে ফেলতে হবে। নাইলে তুমি টেস্ট পেপার সলভ করতে যায় ওটা আলটিমেটলি তোমার ব্রেন থেকে সলভ করবে না, তুমি জাস্ট সলভ দেখবা। আমরা সলভ দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি নিজেদের ব্রেনটা খাটা একটু হলেও সলভ করি, যাতে ওটার একটা প্রতিচ্ছবি যে আমি এটা সলভ করছি সেটা যাতে মূল পরীক্ষা যাতে যায় আমি সলভ করতে পারি, এইটা তোমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে? সো আগে তুমি একাডেমিক পড়াশোনাটা করে আসবা, একটু হলেও টাইম দাও, 30 মিনিট থেকে 1 ঘন্টা একটু পড়াশোনা করে দেন টেস্ট পেপার সলভিংয়ে যাবে। এটা হলো স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, এটাই হলো আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, সেটা হলো যে মেড ইজি 15 থেকে 20। মানে আমি টেস্ট পেপার সলভিংয়ের ক্ষেত্রে সাল ওয়াইজ টেস্ট পেপার সলভ করাটা অনেক পরে যায় সাজেস্ট করি, যে তোমার পুরা পড়া শেষ, এক্সামের আগে আগে তুমি সাল ওয়াইজ সলভ করো বা সাল ওয়াইজ এক্সাম দাও। বাট ইনিশিয়ালি টেস্ট পেপার সলভিংয়ের ক্ষেত্রে আমরা মেড ইজিটাকে প্রধান ধরি। মেড ইজিতে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পাই। এখন এটা হলো বাংলা, ইংলিশ বা সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য প্রযোজ্য, কিন্তু ইংলিশের জন্য না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে জিনিসটা কিন্তু তারা চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ দেয়নি, ইংলিশের ক্ষেত্রে তোমাকে সাল ওয়াইজই করতে হবে। এবং ইংলিশের ক্ষেত্রে আমি সাল ওয়াইজ না করে ধরো আমি পরপর 5টা বোর্ডের কোশ্চেনের শুধুমাত্র গ্যাপ ফিলিংগুলো করলাম বা শুধুমাত্র আর্টিকেলগুলো করতাম, এখানেও আমি ট্রাই করতাম যে টপিক ওয়াইজ আগানোর জন্য।
যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলো এবং বাংলার ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার ওয়াইজ আছে, সো আমি মেড ইজি খুলে প্রথম 15 থেকে 20টা কোশ্চেন সলভ করব, প্রথম 15 থেকে 20টা। এখন এই 15টা আমাকে মিনিমাম করতে হবে। এখন 15টা কি ভাই স্কুলের কোশ্চেন না কলেজের কোশ্চেন না বোর্ডের কোশ্চেন, ডাজেন্ট ম্যাটার, তুমি প্রথম 15টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, এইটা ম্যাটার করে। এখন ধরো যে কোনো কারণে তুমি জৈব রসায়ন এমন একটা চ্যাপ্টারের ক্ষেত্রে গেছো যেখানে শুধুমাত্র বোর্ডের কোশ্চেনই 30টা আছে, সেখানে যদি তুমি মাত্র 15টা কোশ্চেন করো তাহলে কিন্তু তুমি টেস্ট পেপারের মূল আইডিয়াটা পাবা না। সেই জন্য আমি যেটা সাজেস্ট করি যে তুমি 15 থেকে 20টা না করে তুমি একটু সংখ্যাটা বাড়াও। সংখ্যাটা যদি দেখো যে বোর্ডের কোশ্চেনে অনেক বেশি, এই সংখ্যাটা একটু বাড়ে যাবে। সো এটা ওই যে প্লাস প্লাস দিয়ে বুঝাইলাম যে যদি দেখো যে না ওই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন আসছে, সেক্ষেত্রে তোমাকে কোশ্চেনটা আরেকটু বেশি সলভ করতে হবে। এখন এইটারও কিছু সাব স্টেপ আছে। সো সাব স্টেপটা কি, 1 নম্বর হলো যে আমাকে ট্রাই করতে হবে। আমি শুধুমাত্র ডিরেক্ট একটা কোশ্চেন নিয়ে সলভ দেখলে হবে না, কোশ্চেনটা অনেক সময় হাতে লিখে তুমি খাতায় করতে পারো, অথবা আমি যেটা করতাম যে আমি মাঝে মধ্যে বইয়ের সাইডে ছোট করে নিজে লিখে করতাম। পুরাটা লিখে করার দরকার নেই, বাট অ্যাটলিস্ট কোশ্চেনটা নিয়ে উত্তরটা ঢাকায় দিয়ে চিন্তা করতে হবে যে ওকে এই ম্যাথটা এইটা এইভাবে স্টেপ বাই স্টেপ যাব। তারপরে আমি একটু হালকা লিখে করলাম, দেন আমি অ্যান্সারটা রিভিল করে অ্যান্সারটার সাথে মিলাইতাম। ওকে, তো এই জন্য তোমাকে আমি বলবো যে সলভ দেখবা না, জাস্ট সলভটা নিজে করার ট্রাই করবা। ওকে, এর পরবর্তীতে স্কিপ হার্ড, সেটা হলো যে তোমাকে যে টেস্ট পেপার মেরিজের প্রথম 15টা কোশ্চেনে সবই পারতে হবে তেমন না। যেমন তুমি যদি উদ্ভিদ শরীরতত্ত্ব চ্যাপ্টারটার দিকে যাও, তোমার C3 C4 চক্র আসে, এটা তুমি না পড়ে থাকতেই পারো। আবার তুমি যদি আমাদের এইচএসসির ফিজিক্সের একটা কোশ্চেন দেখো, ভৌত আলোক বিজ্ঞানের, ওখানে একটা বিশাল বড় প্রিজমের ম্যাথ আছে, এটা তুমি স্কিপ করতেই পারো। অর্থাৎ যেগুলো এক্সট্রিমলি হার্ড এবং কিছু কলেজে স্কুলে বা কিছু বোর্ডে 1-2 বার আসছে বা একবার আসছে, ওই কোশ্চেন নিয়ে অযথা 2-3 পৃষ্ঠা ম্যাথ করার দরকার নেই, ওটার উপর আলাদা করে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। কারণ তুমি মনে রাখো তুমি পরীক্ষার হলে কিন্তু সিলেকশন করতে পারবা। সো এক্সট্রিমলি যে হার্ড টপিকগুলো আসে সেগুলো স্কিপ করবা। এর পরবর্তীতে সলভ ফ্রম টিচার অবলিক মার্ক। দেখো তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবা, দ্যার ইজ 100% চান্স যে তুমি এখানকার সবগুলা কোশ্চেন নিজে নিজে সলভ করতে পারবা না, অনেক ক্ষেত্রে তুমি আটকে যাবা। সেক্ষেত্রে আমি যেটা করতাম, যেগুলোতে আমি আটকে গেছি সেগুলো আমি মার্ক করে রাখতাম, দেন নিজে সলভটা বোঝার ট্রাই করতাম, অথবা কোনো একজন টিচার থাকতো আমার, যাকে আমি সলভটা দেখায় নিতাম যে স্যার এটা আমাকে একটু করে দেন। অথবা এখন তো তোমাদের অনলাইনে টেস্ট পেপার সলভিং কোর্স আছে, যেমন এই বছরের জন্য আমরা হলো তুমি যদি লেখাগুলো একটু স্কিপ করে তাহলে লেখা এসএসসি টেস্ট পেপার সলভিং অ্যান্ড ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম আছে, সেই সাথে এইচএসসি টেস্ট পেপার সলভিং অ্যান্ড ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম আছে। ওখানে এরকম আমরা ডিজিটাল বোর্ডে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো বোর্ড বাই বোর্ড প্রথম 15 থেকে 20টা করে কোশ্চেন আমরা খুবই বিস্তারিতভাবে করায় সলভ করে দিছি। সো তুমি যদি কোনো জায়গায় আটকে যাও, তুমি টেস্ট পেপার সলভিং কোর্স থেকে ক্লাসগুলো করে নিলাম, অ্যান্ড এই কোর্সে তুমি ডেমো ক্লাস দেখে ভর্তি হওয়ার জন্য মাত্র 450 টাকা, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, ঠিক আছে। সো তুমি অনলাইনে একটা এইচএসসি টেস্ট পেপার সলভিং কোর্স বা এসএসসি টেস্ট পেপার সলভিং কোর্স তোমার যেটা পছন্দ সেখান থেকে তুমি কোনো জায়গায় যদি আটকে যাও সেটা তুমি ক্লাস দেখে সলভ করে ফেললাম, ঠিক আছে। এইবার তুমি ধরো টেস্ট পেপার সলভিং কোর্স থেকে তুমি সেটা সলভটা করে ফেলছো। ওকে, এইবার আরেকটা পয়েন্ট আমাদের এইখানে ছোট্ট করে 2টা পয়েন্ট আছে, সেটা হলো রিমেম্বার দ্য প্যাচ। রিমেম্বার দ্য প্যাচকে এই যে শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে বোর্ড পরীক্ষায় বা সৃজনশীলের ক্ষেত্রে তারা কোনো একটা ম্যাথ হুবহু দেয় না। যেমন তুমি যদি ত্রিকোণমিতির প্রমাণগুলোর ক্ষেত্রে দেখো, যে একটা প্রমাণ আছে না, সাইন থিটা, সাইন 2 থিটা, সাইন 3 থিটা, সাইন 4 থিটা ইজ ইকুয়ালস টু সামথিং প্রমাণ করতে দেয়। তো তারা এখানে সাইন 2 থিটা, সাইন 3 থিটা না দিয়ে দিল সাইন এ, সাইন বি, সাইন সি, যেখানে এ ইজ ইকুয়ালস টু থিটা, বি ইজ ইকুয়ালস টু 2 থিটা, সি ইজ ইকুয়ালস টু থিটা। সো সেম ম্যাথ তারা একটু ঘুরায় দিল। আবার তোমাকে বললো যে কশেরুকার 7 থেকে 12তম যে হারটা আছে সেটার গঠন লেখা, এখন এটা হইতে পারে আদর্শ কশেরুকা। তো এইটাকে তারা ডিরেক্টলি কিন্তু আদর্শ কশেরুকার গঠন চায়নি, বাট একটু ঘুরাই দিছে। আবার যদি তারা এরকম বলে যে আমাদের স্পাইনাল কর্ডের 2 নাম্বার যে কশেরুকাটা আছে সেটার গঠন লেখা, ধরো তারা অ্যাটলাসের গঠন চেয়েছে, প্রথমটার গঠন চেয়েছে, ডিরেক্ট তারা না বলে একটু চেঞ্জ করে বলে। সো আমাদের যেই টার্গেটটা হলো যে টেস্ট পেপার সলভ করতে যায়, অনেকে বলে ভাই টেস্ট পেপার সলভ করেও কমন পাই না বা করতে পারি না, কারণ তুমি সেই প্যাচটা ধরার চেষ্টা করো না। যেমন যদি আমরা ভেক্টরের ক্ষেত্রে বলি, নদী নৌকার ম্যাথ আসবেই, তুমি এটা জানো, বাট তার পরবর্তীতে নদী নৌকার ম্যাথ কেন পারো না? কারণ নদী নৌকার ম্যাথটা তারা একটা স্লাইড চেঞ্জ করে দেয়। সো যখন তুমি সলভ করবা, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, তোমাকে স্লাইড প্যাচটা সম্বন্ধে জানতে হবে, যে তারা কোনো একটা টপিকে কীভাবে হাইড করে দিয়ে ওই টপিকটাকে আবার নির্দেশ করে। সো এই প্যাচটা যদি তুমি ধরতে শিখে যাও, তাহলে বোর্ড পরীক্ষায় কেউ তোমাকে আটকাবে না। এর পরবর্তীতে ফ্রম ম্যাথ টু বুক, ফর ম্যাথ ডু দ্য বুক ম্যাথ, মানে কি তুমি যখন
ম্যাথের টেস্ট পেপার সলভ করতে যাবা, তুমি দেখবা তারা এই যে প্যাচ দিয়ে দিয়ে বইয়ের ম্যাথকে একটু চেঞ্জ করে দিছে। সো তুমি প্যাচটাকে আইডেন্টিফাই করলা, দেন যখন তুমি ম্যাথটা সলভ করবা, আমি বলবো টেস্ট পেপারের ম্যাথটা সলভ করার দরকার নেই, তুমি বইয়ের মধ্যে যে ম্যাথটা আছে ওটাই আলাদা করে বইয়ের মধ্যে মার্ক করে সলভ করো। সেটা তোমার জন্য আরও বেশি বেনিফিশিয়াল, তোমার ব্রেনে ওটা বেশি থাকবে যে না এই বইয়ের এই 16 নম্বর ম্যাথটা বারবার আসছে লগারিদমের, এই ম্যাথটা আমরা করি। তার পরবর্তীতে ধরো এই বইয়ের আমাদের হলো গতিবিদ্যার এই প্রমাণটা বেশ কয়েকবার আসছে, এই প্রমাণটা আমি করি। সো সেম ম্যাথ বইয়ের মধ্যে দাগায় বই থেকে করতে হবে আমাদেরকে। ওকে, এর পরবর্তীতে যদি আমরা এক্সাম অবলিক প্র্যাকটিস নিয়ে কথা বলি, যেটা হলো আমাদের তৃতীয় ধাপটা হলো যে ধরো আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সে আমরা ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামটা অ্যাড করছি। এটা করার রিজনটা হলো যে যখন তুমি টেস্ট পেপার সলভ করো, তোমার টেস্ট পেপার সলভ করার সময় তুমি অনেক কিছু ভুলে যাইতে পারো কেমনে, যে সলভ করছে কিন্তু 10 দিন পরে খেয়াল নাই। এই জন্য যেটা আমি সাজেস্ট করি যে অনলাইনে বা অফলাইনে তুমি একজন টিচার রাখে বা কোনো একটা কোচিং সেন্টারে যায়, এই টেস্ট পেপারের উপরেই 1-2টা করে এক্সাম দিবা। এইটাতে তোমার যেটা হবে যে তুমি টেস্ট পেপার সম্বন্ধে যে ধারণাটা নিছো এটা মাথার মধ্যে আরও ফিক্সড হয়ে যাবে। ওকে, এইবার চলে আসি আমাদের এক্সাম অবলিক প্র্যাকটিসটা, যে প্র্যাকটিসের উপরে রাখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবা। জাস্ট টেস্ট পেপার সলভ করলাম, 15 দিন বসে রেখে মাথা থেকে আউট হয়ে যাবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে। পারলে তুমি ধরো প্রথম 15টা কোশ্চেন সলভ করছো, এবার ধরো ওইটার উপরে তুমি আরও 2টা কোশ্চেন নিজের থেকে ফ্রেন্ডরা বসে জাস্ট ওইটার উপর সলভ করার ট্রাই করলা, এক্সাম দিলা। ওকে, এবার চলে আসি আমরা 4 নম্বর পয়েন্টটাতে, লাস্ট যে পয়েন্টটা, এবং এইটাই সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা মানুষজন ভুল করে, সেটা হলো হ্যাভ এ ক্লিয়ার প্ল্যান অবলিক অ্যানালাইজ। টেস্ট পেপার সলভ না বলে যদি আমরা বলতাম এটাকে টেস্ট পেপার অ্যানালাইজ করো, জিনিসটা আরও ভালো বোঝা যায়। তো হোয়াট ইজ অ্যানালাইজিং? সেটা হলো যে তোমাকে বুঝতে হবে যে টেস্ট পেপার থেকে শুধুমাত্র যে তোমার যে কোশ্চেনগুলো তুমি সলভ করছো, এই কোশ্চেন তোমার পরীক্ষার হলে হুবহু আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু যেই জিনিসটা আসবে সেটা হলো এই টাইপটা। যেমন তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে ভাইয়া কী আসবে, খুবই কমন কোশ্চেন যে বোর্ডে যে প্রমাণগুলো বারবার আসছে সেরকম 4 থেকে 5টা প্রমাণ আসবে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে এবং ক্রেমার্স রুল। এই 3টা টপিকের বাইরে নর্মালি আসে না। অথবা এ বি ইজুকাস টু বি আই ইজুকাস টু আই, বা ম্যাট্রিক্সের যে গুণ যোগের একটা প্রমাণ দেয় না, এ স্কোয়ার প্লাস 2a প্লাস আই ইজুকাস টু 0 প্রমাণ করো। এই বেসিক জিনিসগুলো অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ, বিপরীত ম্যাট্রিক্স আর হলো ক্রেমার রুল, সবশেষে প্রমাণ, এই 4টা টপিকের বাইরে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে বোর্ড পরীক্ষায় সাধারণত কিছু আসে না। বাট কি 100% আসবে, একটা বিপরীত ম্যাট্রিক্স আসবে, একটা নির্ণায়কের প্রমাণ আসবে। এটা কেমনে বলা যাচ্ছে? যেমন তুমি যদি এবার পরিসংখ্যানের কথা বলো, পরিসংখ্যানের ক্ষেত্রে ওই যে এফআই এক্সআই স্কোয়ার, ওই ম্যাথটা একটা আসবে। তারপরে যদি আমি তোমাদের হলো লগের কথা বলি, লগারিদমিকের ক্ষেত্রে বড় যে ম্যাথ 2-3টা আছে লগ দিয়ে, বড় যে প্রমাণগুলা, সেই ম্যাথটা 100% আসবে। আবার তুমি যদি ভেক্টরের কথা বলো ফিজিক্সের ক্ষেত্রে, কি আসবে? এখানে হলো 100% নদী নৌকার ম্যাথ আসবে এইচএসসিতে, সেই সাথে যদি আসে বৃষ্টি ছাতা ধরার ম্যাথ আসবে, এবং যদি এর বাইরে কিছু থাকে ডট গুণফল, ক্রস গুণফল, শেষ। অর্থাৎ আমি যে এরকম মুখস্থ করে প্রত্যেক চ্যাপ্টার নিয়ে তুমি যদি আমার কাছে আসো, আচ্ছা আমি যদি কোশ্চেন করি গতিবিদ্যা থেকে কি আসবে এইচএসসিতে, প্রাসের বাইরে কিছু আসার সম্ভাবনা খুবই কম। তো এই যে একটা এক্স্যাক্ট সলিডিফাইড ধারণা আমার মাথার মধ্যে আছে যে আমি জানি যে এই চ্যাপ্টার থেকে আমার কোন কোন টাইপ বা কোন কোন টপিকগুলো আসবে, এইটা কিন্তু টেস্ট পেপার সলভ করতেই হবে। তো এই জন্য আমি যেটা সাজেস্ট করি যে টেস্ট পেপার শুধু সলভ করবা না, টেস্ট পেপার সলভ করতে একটা জিনিস মাথায় রাখবা যে তোমার টেস্ট পেপার থেকে হুবহু কমন আসবে না, বাট টেস্ট পেপারে যে টাইপটা বা যে টপিকটা থেকে কোশ্চেন আসছে সেই টাইপটা বা টপিকটাই তারা দিবে, এই এরকম করেই কোশ্চেনটা করবে। এই জন্য জাস্ট ওই অ্যানালাইজ করে মাথার মধ্যে ধারণা রাখতে হবে যে কোন কোন টপিক বা কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন জিনিসগুলো আমার বারবার আসতেছে, এবং ওই জিনিসটাই বারবার প্র্যাকটিস করতে হবে। তোমার যদি এই 3 স্টেপ যাওয়ার পরে 4র্থ স্টেপের ধারণাটা একবার মাথার মধ্যে ক্লিয়ার চলে আসে, তুমি পরীক্ষার হলে কতটা কনফিডেন্ট থাকবা, ইউ হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড তুমি খাতা খোলার পরে সব দেখবা কমন আসছে। জাস্ট আমি যে 2018 সালে এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম, আমি এসএসসিতে আমাদের সদর থানায় প্রথম ছিলাম। সো এই ঘটনাগুলো হয়েছে শুধুমাত্র টেস্ট পেপারটাকে এইভাবে সলভ করার জন্য, ঠিক আছে? সো এই কাজ এইভাবে আগে টেস্ট পেপারটা সলভ করবা, এবং সবশেষে আবারও যদি কারো ইচ্ছা হয় যে টেস্ট পেপার সলভিংয়ের ক্ষেত্রে আরেকটু আগায় যাব, আরেকটু মাত্রা থাকবে যে না আমি আগে টেস্ট পেপার সলভিংয়ের ক্লাসগুলো করবো, দেন আমি যে টেস্ট পেপারটা নিজে সলভ করবো, সেটা আরও ভালো হবে। সো টেস্ট পেপার সলভিং কোর্সে এসএসসি বা এইচএসসিতে এনরোল করার জন্য তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।